এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইসরায়েল আমেরিকার জন্য খুব বড় দুঃসংবাদ দিল ইরান। ইরানের শক্তি দেখে বিশেষজ্ঞরাও হতবাক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা চমৎকার শিরোনাম পেলাম দর্শক। ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন। আজকে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ৮০ লক্ষ মানুষ বিক্ষোভ করেছে এবং তাদের একটাই বক্তব্য, নো কিং, ইরান যুদ্ধ চলবে না। এই দাবিতে সারা আমেরিকা জুড়ে বলা হচ্ছে ৬০০টা স্থানে, গোটা আমেরিকার ৬০০টা স্পটে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের কারণে তারা এখন পেট্রোলের দাম, গ্যাসের দাম বৃদ্ধির কবলে পড়েছে এবং তাদের জীবন এখন অতিষ্ঠ হচ্ছে। এদিকে ট্রাম্পের পতন ঘটাতে রাজপথে লাখো মানুষ। উত্তাল আমেরিকার রাজপথ, বাজছে বড় শয়তানের পতন ঘণ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ব্যাপক বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের বিরুদ্ধে তৃতীয় দফায় প্রতিবাদের সড়কে নামে হাজার হাজার মানুষ। নো কিং লেখা বিশাল ব্যানার নিয়ে প্রেসিডেন্ট বিরোধী স্লোগান দেয় মানুষ। ট্রাম্পের কঠোর অভিভাষণ নীতি, ইরানের সাথে চলমান যুদ্ধের পাশাপাশি বহু প্রশাসনিক নীতির বিরুদ্ধে শনিবার প্রতিবাদ কর্মসূচি হয়, যাতে অংশ নেয় শিকাগো। এদিকে যুদ্ধবন্ধে নতুন যে শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে এখন তা থামাতে তোড়জোড় শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধে ১৫ দফা প্রস্তাবও পাঠিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবকে পাত্তা না দিয়ে পাল্টা শর্ত দিয়েছিল ইরান। তবে যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে এবার নতুন শর্ত দিয়েছে তেহরান। সেই শর্ত জুড়ে দেওয়ার পরেই বিশ্ব নেতাদের কপাল পড়েছে চিন্তার ভাঁজ। এদিকে মার্কিন সেনাদের হাঙরের খাদ্য বানানোর হুমকি দিল ইরান। ইরানের মাটি থেকে কোনো মার্কিন সেনা জীবিত ফিরে যাবে না, কঠোর হুঁশিয়ারি দিল ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে আইআরজিসি। ইরানকে দমাতে স্থলবাহিনীর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরানের ভূখণ্ডে স্থল অভিযানের গুঞ্জনের মধ্যে মার্কিন সেনাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে স্থল হামলা মোকাবেলায় ইরানের ৮ স্তরের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। রাজনীতির ময়দানটা বড় অদ্ভুত জায়গা। এখানে বন্ধুত্ব মানে চায়ের দোকানের আড্ডা নয়, বরং দাবার বোর্ড। কে কার পাশে দাঁড়াবে সেটা নির্ভর করে কে কাকে কতটা কাজে লাগাতে পারবে তার উপর। এই যে ইরান আর রাশিয়া, দুই দেশের নাম একসাথে শুনলেই মনে হয় আহা কি গভীর বন্ধুত্ব। কিন্তু একটু খোঁচা দিলে, নেড়েচেড়ে দেখলে বোঝা যায় এই সম্পর্কটা আসলে অনেকটা তোমার দরকারে আমি আর আমার দরকারে তুমি, এর বেশি কিছু নয়। এখন প্রশ্নটা হচ্ছে, রাশিয়া ইরানকে ঠিক কতটা সাহায্য করছে? মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নীল আকাশে এখন কেবলই বারুদের গন্ধ। চারদিকে ধ্বংসলীলা চললেও একটি প্রশ্ন বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, ইরানের সামরিক শক্তি কি আসলেও শেষ হয়ে গেছে? সমরবিদদের মতে না, বরং মাটির নিচে সুরঙ্গে লুকিয়ে থাকা এক বিশাল দানব যেন সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। পশ্চিমা শক্তির একের পর এক আঘাতে ইরানের অনেক সামরিক স্থাপনা ধূলিসাৎ হলেও দেশটির আসল গ্রুপের তাস এখনো অক্ষত। আমেরিকাপন্থী বিশেষজ্ঞরা বলছেন, কেবল শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ইরানকে পুরোপুরি দমানো অসম্ভব। কারণ ধ্বংসস্তূপের নিচ থেকেই নতুন করে জেগে ওঠার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এই পারস্য শক্তির। যুদ্ধের ময়দানে সেনা সংখ্যার গুরুত্ব অপরিসীম, আর এখানেই ইরান টেক্কা দিচ্ছে ইসরায়েলকে। পরিসংখ্যানে দেখা যায় ইরানের রয়েছে প্রায় ১০,১৫,০০০ প্রশিক্ষিত সৈন্য। বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা ৬,৪৬,০০০। সংখ্যার এই বিশাল ব্যবধান যুদ্ধের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। মাঠের লড়াইয়ে ইরান কেবল সৈন্য দলে নয়, ট্যাঙ্কের সংখ্যাতেও এগিয়ে। যেখানে ইসরায়েলের হাতে রয়েছে ২,২০০টি ট্যাঙ্ক, সেখানে ইরানের গ্যারেজে মজুদ আছে ৪,০৭১টি। তবে প্রশ্ন উঠছে প্রযুক্তির লড়াই নিয়ে। ইসরায়েলের অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্কের সামনে ইরানের পুরনো সোভিয়েত আমলের ট্যাঙ্কগুলো কতক্ষণ টিকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গাড়িবহরের দিকে তাকালে দেখা যায় ইরানের কাছে রয়েছে ৮,৫০০টি সাঁজোয়া যান, অন্যদিকে ইসরায়েলের ভান্ডারে আছে ৭,০০০টি। যদিও সংখ্যার দিক থেকে ইরান কিছুটা এগিয়ে, কিন্তু আধুনিক সেন্সর এবং ইলেকট্রনিক যুদ্ধের কৌশলে ইসরায়েল ও আমেরিকার প্রযুক্তি অনেক বেশি ধারালো, এ কথা খোদ সমর বিশেষজ্ঞরাই স্বীকার করছেন। তবে আসল আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের নজরদারি এড়িয়ে ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এমন সব মিসাইল যা নিমিষেই মুছে দিতে পারে যে কোনো শহর। শাহাব 3 থেকে শুরু করে খোররাম শাহর ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৩০০ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত, যা অনায়াসেই জেরুজালেম বা রিয়াদকে টার্গেট করতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো ইরানের হাতে থাকা অন্তত ৫ ধরনের ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তেহরান থেকে ইসরায়েলের দূরত্ব ২,০০০ কিলোমিটারেরও কম। ফলে ইরানের রাজধানী থেকে ছোড়া একটি মিসাইল কয়েক মিনিটের মধ্যেই লন্ডভন্ড করে দিতে পারে ইসরায়েলের প্রধান শহরগুলো। সমর বিশারদ ক্রিস ওসবোর্নের মতে, ইরান যদি চীন বা রাশিয়ার কাছ থেকে J-20 এর মতো স্টিলথ ফাইটার বা হাইপারসনিক অস্ত্র জোগাড় করতে পারে, তবে যুদ্ধের সমীকরণ হবে ভয়াবহ। তখন কেবল সংখ্যা নয়, প্রযুক্তির পাল্লাতেও ইরান হয়ে উঠবে অপরাজেয় এক শক্তি। এদিকে ট্রাম্পের পতন ঘটাতে রাজপথে লাখো মানুষ। উত্তাল আমেরিকার রাজপথ, বাজছে বড় শয়তানের পতন ঘণ্টা। ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে ৮০ লাখ মানুষ। নাটকীয় পরিবর্তনের সুর বাজছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে।
আগ্রাসনমূলক কঠোর সব নীতি বাস্তবায়ন করতে গিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো 50 অঙ্গরাজ্য এবার ফুঁসে উঠেছে নো কিংস আন্দোলনে। প্ল্যাকার্ড ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছেন প্রায় 80 লাখ মানুষ। সবার কণ্ঠে এক দাবি, ট্রাম্প হটাও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয় দফার দেশব্যাপী বড় আন্দোলন। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অন্তত 3300টি স্থানে একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির মতো বড় শহরগুলোতে লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড়ই লক্ষ্য করা গেছে। আমেরিকার পাশাপাশি সংহতি জানিয়ে রোম, প্যারিস ও বার্লিনের মতো ইউরোপের প্রধান শহরগুলোতেও এই আন্দোলন চলছে। তবে এবার আয়োজকদের মূল লক্ষ্য ছিল রক্ষণশীল ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষদের এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত করা। এবারের তীব্র আন্দোলনের মূল কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস সেন্ট পল এলাকাকে। গত বছরের ডিসেম্বরে এই মিনেসোটায় অপারেশন মেট্রো সার্জ নামে এক কুখ্যাত ও অত্যন্ত কঠোর অভিবাসন বিরোধী অভিযান চালায় ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে প্রায় 3000-এরও বেশি ফেডারাল এজেন্ট মোতায়েন করা হয়েছিল এবং নির্বিচারে অতিরিক্ত বল প্রয়োগের গুরুতর অভিযোগ ওঠে। ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশে একই ধরনের বিক্ষোভ হয়। রোমে হাজারো মানুষ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। লন্ডনে বিক্ষোভকারীরা স্টপ দ্য ফার রাইট ও আই স্ট্যান্ড আপ টু রেসিজম লেখা ব্যানার বহন করে। প্যারিসে শনিবার সকালে ফ্রান্সে বসবাসরত আমেরিকানদের পাশাপাশি ফরাসি শ্রমিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা বাস্তিল এলাকায় জড়ো হন। প্যারিসের আয়োজক আদা সেন বলেন, আমি ট্রাম্পের সব অবৈধ, অনৈতিক, বেপরোয়া ও অন্তহীন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছি। এদিকে মার্কিন সেনাদের হাঙরের খাদ্য বানানোর হুমকি দিল ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধে আকাশপথে হামলা, পাল্টা হামলা চললেও এবার নজর পড়েছে স্থলের দিকেই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই যুক্তরাষ্ট্রের 500 বেশি সেনার উপর হামলার দাবি করেছে ইরান। মার্কিন এসব সেনা দুবাইয়ে লুকিয়েছিল, তাদের বের করে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারস্য উপসাগর দ্বীপগুলো দখলের হুমকি দিচ্ছে, ঠিক তখনই পাল্টা গর্জে উঠেছে তেহরান। মার্কিন সেনারা যদি ইরানের কোনো দ্বীপে পা রাখার চেষ্টা করে তবে তাদের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে কোনো ধরনের স্থল অভিযান বা ভূখণ্ড দখলের চেষ্টা করলে তারা পারস্য উপসাগরের হাঙরের খাদ্যে পরিণত হবে। ইরানি বাহিনী দীর্ঘকাল ধরে এমন একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছে এবং জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। টানা 30 দিনের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বিভিন্ন আঞ্চলিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। জুলফাগারি দাবি করেন, মধ্যপ্রাচ্যের মার্কিন সেনারা ইতিমধ্যে গুরুতর হুমকির মধ্যে রয়েছে। ধ্বংসপ্রাপ্ত মার্কিন ঘাঁটিগুলো থেকে পালিয়ে সেনারা এখন প্রতিবেশী দেশগুলোর বেসামরিক ও অর্থনৈতিক কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে তারা সেখানেও নিরাপদ নয় বলে হুমকি দিয়েছেন এই কর্মকর্তা। তার মতে মার্কিন নেতৃত্ব এখন এমন এক ব্যক্তির হাতে সামরিক কমান্ড তুলে দিয়েছে যার সিদ্ধান্তগুলো মার্কিন বাহিনীকে নিখুঁত মৃত্যুফাঁদে ফেলেছে। এদিকে যুদ্ধবন্ধের নতুন যে শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা কোনো কিছুতেই পিছিয়ে নেই ইরান। এছাড়া বিশ্ব বাণিজ্যের ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালীকেও রেখেছে নিজেদের কবজায়। এই হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই পথ দিয়ে প্রবাহিত হয়, যা এখন তেহরানের নিয়ন্ত্রণে। বর্তমান এই প্রণালীর দুই পাশে আটকা পড়ে আছে প্রায় 2000 বিশাল আকার জাহাজ। সংকীর্ণ এই নৌপথে উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ইরান এখন নতুন আইনি কাঠামোর পথে হাঁটছে। যুদ্ধবন্ধের শর্ত হিসাবে এই হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চেয়েছে ইরান। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করে জাহাজগুলোতে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে দেশটি। এ বিষয়ে ইরানি পার্লামেন্টে ইতিমধ্যে একটি খসড়া আইন তোলা হয়েছে। তেহরানের দাবি, তারা এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করে, তাই অন্য যে কোনো আন্তর্জাতিক করিডোরের মতো এখানেও শুল্ক দেওয়া স্বাভাবিক। তবে আইন পাশ হওয়ার
আগে সাগরের মাঝে এক ধরনের টোলবোধ ব্যবস্থা চালু করেছে আইআরজিসি। প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে প্রায় $20 লাখ বা 24 কোটি টাকা ফি নেওয়ার পরিকল্পনা করছে ইরান। এদিকে ইরানের এই পদক্ষেপ অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলপথে এমন টোল আদায়ের কোনো আইনি ভিত্তি নেই। যদি ইরান শক্তি আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ টোল আদায় শুরু করে, তবে জ্বালানির তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। সব মিলিয়ে ইরানের এই নতুন শর্ত বিশ্ব বাণিজ্যে নতুন করে ঝুঁকির মধ্যে ফেলবে, যার প্রভাব জ্বালানি থেকে শুরু করে নিত্যপণ্য সবকিছুর উপর পড়বে। এদিকে স্থল হামলা মোকাবেলায় ইরানের 8 স্তরের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারবাহী অভিযান ও স্থল সেনা মোতায়েনের হুমকির মুখে ইরান তাদের ভূখণ্ড রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেছে। দেশটির সামরিক কর্মকর্তাদের মতে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি 8টি ভিন্ন ভিন্ন স্তরে সাজানো একটি দুর্ভেদ্য ঢাল। এই কৌশলের মূল লক্ষ্য হল শত্রুকে কেবল প্রতিহত করা নয়, বরং তাদের ঘিরে ফেলে বন্দী করা। এই 8টি স্তর কিভাবে সাজানো হয়েছে তার একটি বিস্তারিত চিত্র সামনে এনেছে ইরান। শনিবার ইরানি সংবাদ মাধ্যম ওয়ানা নিউজের প্রতিবেদন অনুসারে দেশটির একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ইরানের স্থল প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি এই কৌশলকে 8টি স্বতন্ত্র স্তরের একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন, যার প্রতিটি স্তরের লক্ষ্য আক্রমণকারীদের মোকাবেলা করা। ওই কর্মকর্তা বলেন, শত্রুরা যদি মনে করে তারা কেবল একটি ফ্রন্টের মুখোমুখি হবে, তাহলে সেটি হবে তাদের অগভীর চিন্তার বহিঃপ্রকাশ। তার তথ্যানুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থার 8টি স্তর এখানে তুলে ধরা হল। 1. বিশেষ ও অনন্য বাহিনী। এটি উন্নত হুমকির বিরুদ্ধে প্রথম প্রতিরোধ স্তর। এর মধ্যে রয়েছে আইআরজিসি নেভাল স্পেশাল ফোর্স SNSF, আর্মি নেভি রেঞ্জার্স SBS এবং 65তম নোহেদ ব্রিগেড এয়ারবর্ন স্পেশাল ফোর্স। এছাড়া আইআরজিসি স্পেশাল ফোর্সেস ব্রিগেড এবং আরও 4টি পূর্ণাঙ্গ গ্রাউন্ড ফোর্স ব্রিগেড এতে অন্তর্ভুক্ত। এই অ্যান্টি হেলিবর্ন বা হেলিকপ্টার বিধ্বংসী ইউনিটগুলো পারস্য উপসাগরের দ্বীপপুঞ্জ ও উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে, যাতে আকাশপথে কোনো অনুপ্রবেশ ঠেকানো যায়। 2. ফাতেহিন স্পেশাল ফোর্স। ফাতেহিন স্পেশাল ফোর্স এয়ারবর্ন ডিভিশন সেনাবাহিনীর 25, 35, 45 ও 55তম এয়ারবর্ন ব্রিগেড, 23তম এয়ারবর্ন ও 58তম তাকাভার বা রেঞ্জার ডিভিশন এবং আর্মি মাউন্টেন ইনফ্যান্ট্রি ডিভিশন। এই ইউনিটগুলো যুদ্ধের গভীর এলাকায় আক্রমণাত্মক অভিযানের জন্য তৈরি করা হয়েছে। 3. পদাতিক যান্ত্রিক ব্রিগেড। এই ব্রিগেডগুলো সেনাবাহিনী ও আইআরজিসির প্রশিক্ষিত ইউনিট নিয়ে গঠিত, যারা সাজোয়া যানে সজ্জিত। তারা সেনাবাহিনী ও আইআরজিসি এভিয়েশন থেকে বিমান সহায়তা ও ভারী কামানের গোলাবর্ষণের সাহায্য পায়। 4. প্রাদেশিক কোর ও পুলিশ স্পেশাল ইউনিট। শহরের উপকেন্দ্রে এবং শহরে এলাকায় শত্রুবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মোকাবেলা করার দায়িত্ব এদের। এর মধ্যে রয়েছে নোপো, যারা শহরে পরিবেশে সম্মুখ যুদ্ধে সহায়তা প্রদান করে। 5. ইমাম হোসেন ব্যাটালিয়ন। ভারী ও অর্ধভারী অস্ত্রে সজ্জিত এই স্ট্রাইক ইউনিটগুলো প্রতিরক্ষা লাইন স্থিতিশীল রাখা ও ফায়ার সাপোর্ট প্রদানের জন্য নিয়োজিত। 6. ইমাম আলী ব্যাটালিয়ন স্পেশাল অপারেশনস। সামরিক কর্মকর্তার মতে এগুলো হলো অভিজাত ইউনিট, যা কঠিন সংকটের সময়ে কঠিন মাঠ পর্যায়ে অপারেশন পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। 7. প্রবীণ বাসিজ। প্রতিরক্ষা ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞ সৈনিক এবং অবসরপ্রাপ্ত আইআরজিসি ও বাসিজ কর্মীদের নিয়ে এই স্তর গঠিত। এই বাহিনী তাদের 8 বছরের অসম যুদ্ধের অভিজ্ঞতা রণক্ষেত্রে প্রয়োগ করবে। 8. গণবাসিজ। প্রতিরক্ষার সর্বশেষ স্তর হল সাধারণ স্বেচ্ছাসেবক নাগরিকদের বড় আকারে অস্ত্রসজ্জিত করা, বিশেষ করে হুমকির মুখে থাকা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত অঞ্চলে। বর্তমানে এই স্তরে 10 লাখেরও বেশি কর্মী রয়েছে, যা সাধারণ আহ্বানে 1 কোটিতে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। ওই সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই কাঠামোটি কেবল একটি সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি একটি স্বাধীন আক্রান্তকী ব্যবস্থা, যা শত্রুকে ধ্বংস করতে ও আক্রান্তকারীদের বন্দী করার জন্য তৈরি করা হয়েছে। তার দাবি, শত্রুর যে কোনো ভুল গণনার ফলে তারা এমন প্রতিরক্ষা স্তরে প্রবেশ করবে যেখান থেকে বের হওয়া আমরা অসম্ভব করে তুলব। ওয়ানা নিউজ। একটা চমৎকার শিরোনাম পেলাম দর্শক। ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন। আজকে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে 80 লক্ষ মানুষ বিক্ষোভ করেছে এবং তাদের একটাই বক্তব্য, নো কিং, ইরান যুদ্ধ চলবে না। এই দাবিতে সারা আমেরিকা জুড়ে বলা হচ্ছে 600টা স্থানে, গোটা আমেরিকার 600টা স্পটে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের কারণে তারা এখন পেট্রোলের দাম, গ্যাসের দাম বৃদ্ধির কবলে পড়েছে এবং তাদের জীবন এখন অতিষ্ঠ হচ্ছে এইসব ভুল সিদ্ধান্তের কারণে। মার্কিনরা তাদের এই মতামত দিয়েছে একটি জরিপের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনের আগে। ট্রাম্প বিরোধী এই মতামত রাজপথের স্লোগানেও পরিণত হয়েছে। স্থানীয় সময় শনিবার কয়েক লাখ মানুষ সড়কে নেমেছিল বিক্ষোভ করতে। সেখানে তারা ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ এবং ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবি করেছে। মধ্যবর্তী নির্বাচন সামনে, তার আগেই এই পরিস্থিতি ট্রাম্পের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। পদত্যাগের এই দাবি এমন সময় উঠলো যখন ইরানি স্থল অভিযান অনুমোদনের দ্বার প্রান্তে ট্রাম্প 10,000-এর মতন মার্কিন সৈন্য হাজির এখন মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন জায়গায় গোপন স্থানে ছড়িয়ে ছিটে রেখেছে যাতে ইরান আক্রমণ করে কাউকে মেরে ফেলতে না পারে স্থল অভিযানের আগেই। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে অভিযানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে কয়েক হাজার সেনা। শুক্রবার ওয়াল স্ট্রিট জানিয়েছে সম্ভাব্য সর্বোচ্চ সেনা মোতায়েনের সংখ্যা অন্তত 10,000 হতে পারে। মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে যাবেন আর অক্ষত অবস্থায় লক্ষ্য অর্জন করে চলে আসবেন, বিষয়টা অত সরল নয়। সম্ভাব্য স্থল অভিযানের খবর ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ রোববার বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী অপেক্ষা করছে, অভিযান হলে আঞ্চলিক মার্কিন মিত্ররা কঠিন শাস্তির মুখে পড়বে। একজন সেনা কমান্ডারও বলেছে যে তাদেরকে হাঙরের পেটে যাইতে হবে মার্কিন সৈন্যদের। যুক্তরাষ্ট্র মূলত স্থল অভিযানের কথা বিবেচনা করছে। ইরানের খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালী কেশম দ্বীপ ঘিরে গত শুক্রবার রয়টার্স তাদের এক প্রতিবেদনে লিখেছে স্থল অভিযানের ক্ষেত্রে মার্কিন সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়ার ঝুঁকিতে থাকবে। সম্ভাব্য ড্রোনের মধ্যে আছে ক্যামেরাযুক্ত ফার্স্ট পারসন ভিউ ড্রোন। যে কোনো সফল হামলার পর ইরানি প্রশাসন সেই আক্রমণের ভিডিও অনলাইনে প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সেনাদের মর্মান্তিক মৃত্যুর দৃশ্যগুলো প্রচার হলে তার সাধারণ নাগরিকদের মধ্যে ট্রাম্প বিরোধী ক্ষোভ আরো তীব্র হবে। ইতিমধ্যে অনেক মার্কিন সেনা সদস্যের পক্ষ থেকে যুদ্ধ যেতে না চাওয়ার খবরও সামনে এসেছে। ইতিমধ্যে আমেরিকার জনমত বিভক্ত হয়েছে, প্রশাসনও বিভক্ত হয়েছে। এর মধ্যে শনিবারের কর্মসূচিতে যে বিক্ষোভ হয়েছে 80 লাখের বেশি। এবার যুক্তরাষ্ট্র জুড়ে অতিরিক্ত 60টি স্থানে বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধে জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, সংবিধানের উপর হস্তক্ষেপের অভিযোগ তুলেছে, পাশাপাশি ট্রাম্পকে ফ্যাসিস্ট উল্লেখ করে পদত্যাগ দাবি করেছে। এই বিক্ষোভ ঠিক 4 দিন আগের একটি জরিপে তথ্য প্রকাশ করেছিল এপি। সেখানে 61% মানুষ বলেছে তারা এই যুদ্ধ চায় না। সব মিলায় স্থল অভিযানের আগেই ট্রাম্প একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো। অন্তত আমেরিকার জনমত বিপক্ষে চলে গেল এবং মধ্যবর্তী নির্বাচন যেহেতু সামনে, সুতরাং ট্রাম্প এখন ভাবছেন যে এই স্থল অভিযান দিয়ে আরো যুদ্ধে জড়াবে আমেরিকা, সেই সিদ্ধান্ত নেবে কি নেবে না, এটা নিয়ে আমেরিকার প্রশাসন, সরকার, রাজনীতি এবং সাধারণ মানুষ নানা রকম দুশ্চিন্তার মধ্যে আছে। রাজনীতির ময়দানটা বড় অদ্ভুত জায়গা। এখানে বন্ধুত্ব মানে চায়ের দোকানের আড্ডা নয়, বরং দাবার বোর্ড। কে কার পাশে দাঁড়াবে সেটা নির্ভর করে কে কাকে কতটা কাজে লাগাতে পারবে তার উপর। এই যে ইরান আর রাশিয়া, দুই দেশের নাম একসাথে শুনলেই মনে হয় আহা কি গভীর বন্ধুত্ব। কিন্তু একটু খোঁজা দিলে, নেড়ে চেড়ে দেখলে বোঝা যায় এই সম্পর্কটা আসলে অনেকটা তোমার দরকারে আমি আর আমার দরকারে তুমি, এর বেশি কিছু নয়। এখন প্রশ্নটা হচ্ছে রাশিয়া ইরানকে ঠিক কতটা সাহায্য করছে। শুরুতে একটা মজার কথা বলি, ডোনাল্ড ট্রাম্প সাহেব নিজে বলেছেন রাশিয়া ইরানকে খুব বেশি সাহায্য করছে না, বরং সামান্য কিছু। এই কথাটা শুনে অনেকেই ভাবতে পারেন তাহলে তো সব গুজব। কিন্তু রাজনীতিতে সামান্য শব্দটা কখনো ছোট না। অনেক সময় এই সামান্য জিনিসটাই পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। না, ইরান এখন পর্যন্ত কোনো সামরিক শক্তির জন্য রাশিয়ার কাছে যায়নি। এই কথাটা স্বয়ং রাশিয়াই বলেছে। ইরান এখন পর্যন্ত একাই লড়ে যাচ্ছে, এটি সত্য মানেন স্বয়ং ট্রাম্প। এটাও জানি যে হ্যাঁ কিছুটা হয়তোবা সাহায্য করছে, কিন্তু যুদ্ধে যে সাহায্যের দরকার সেটির এখন পর্যন্ত ইরানের দরকার হয়নি। মনে করুন আপনি পরীক্ষায় বসেছেন, পাশের জন আপনাকে পুরো উত্তরটা দেয়নি, শুধু একটা ইঙ্গিত দিল কোথায় কি আছে, ব্যাস আপনি নিজেই বাকিটা লিখে ফেললেন। হ্যাঁ, রাশিয়া ঠিক এই কাজটাই করছে ইরানের ক্ষেত্রে। যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আকাশ, মানে স্যাটেলাইট আর গোয়েন্দা তথ্য। ইরানের যে খুয়াম স্যাটেলাইট সেটা কিন্তু হুট করে আকাশে উড়ে যায়নি, এর পেছনে রাশিয়ার বড় ভূমিকা আছে। এই স্যাটেলাইট পৃথিবীর প্রায় 500 কিলোমিটার উপরে ঘুরে ঘুরে ছবি তোলে, এমন ছবি যেখানে 1 মিটার পর্যন্ত স্পষ্ট দেখা যায়। ভাবুন তো আপনার বাড়ির ছাদে কে দাঁড়িয়ে আছে সেটাও যদি কেউ আকাশ থেকে দেখতে পারে, তাহলে যুদ্ধের মাঠে এর মূল্য কতটা। কিন্তু আসল খেলা এখানেও শেষ নয়। রাশিয়া নিজের একটা গুপ্তচর স্যাটেলাইট ব্যবস্থা আছে যার নাম লিয়ানা। সেই সিস্টেম এমন ভাবে তৈরি যাতে সমুদ্রের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ পর্যন্ত খুঁজে বের করা যায়। এখন যদি এই তথ্যের কিছু অংশ ইরানকে দেওয়া হয়, তাহলে ইরান নিজেই মিসাইল কোথায় ছুড়বে তা বুঝে নেওয়া তার জন্য অনেক সহজ হয়ে যায়। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, রাশিয়া সরাসরি যুদ্ধ করছে না, তারা মাঠে নেমে গুলি ছুটছে না, কিন্তু আড়াল থেকে কোথায় গুলি ছুড়লে লাগবে এই তথ্যটা দিয়ে দিচ্ছে। আর এই তথ্যই অনেক সময় অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। তবে এটাও সত্যি এই সহযোগিতা একমুখী নয়, বরং ইরান ও রাশিয়াকে কম সাহায্য করেনি। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় ইরানের শাহেদ ড্রোনগুলো রাশিয়ার জন্য যেন একেবারে সোনার ডিম পাড়া হাঁস হয়ে দাঁড়ায়। ধীরগতির হলেও এগুলো সস্তা, আর একসাথে শত শত ড্রোন পাঠালে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খেয়ে যায়। রাশিয়া এখানেই থেমে থাকেনি, তারা এই ড্রোনগুলোকে আরো আধুনিক করেছে, ক্যামেরা, উন্নত নেভিগেশন, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত যোগ করেছে। তারপর সেই প্রযুক্তির কিছু অংশ আবার ইরানকে ফিরিয়ে দিয়েছে। মানে দুজন মিলে একে অপরকে আপগ্রেড করছে, যেন দুই বন্ধু একে অপরের নোট দেখে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
এখন চলে আসি আসল নাটকে। রাশিয়া কি চায় ইরানের যুদ্ধ চলতে থাকুক? উত্তরটা কৌতুকপূর্ণ, হ্যাঁ চায়, তবে সেটা বন্ধুত্বের জন্য নয়, নিজের স্বার্থের জন্য। এই যুদ্ধ যতদিন চলবে তেলের দাম তত বাড়বে, আর তেলের দাম বাড়া মানে রাশিয়ার পকেট ভরা। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া অনেক অর্থনৈতিক চাপে ছিল, কিন্তু ইরান যদি হরমুজ প্রণালী নিয়ে টানাটানি করে, বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ে, আর সেই সুযোগে রাশিয়া নিজের তেল বেশি দামে বিক্রি করতে পারে। মানে ইরান যুদ্ধ করছে আর রাশিয়া সেই যুদ্ধের ধোঁয়ায় বসে চা খাচ্ছে। এটিও বলে রাখা ভালো, ইরানও সহসাই চাচ্ছে না যুদ্ধ বন্ধ করতে, তারাও এবার এসপার ওসপার ফলাফল চায়। আরেকটা ব্যাপার আছে, পশ্চিমা দেশগুলো যখন ইরান নিয়ে ব্যস্ত, তখন তাদের মনোযোগ কিছুটা হলেও ইউক্রেন থেকে সরে যায়। এই সুযোগে রাশিয়া নিজের যুদ্ধ চালিয়ে যেতে পারে একটু স্বস্তিতে। একে বলে এক ঢিলে দুই পাখি মারা। কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি যেন না হয়। রাশিয়া চায় না ইরান খুব দ্রুত জিতে যাক, আবার পুরোপুরি হারুক সেটাও চায় না। তারা চায় যুদ্ধটা চলুক একটা নিয়ন্ত্রিত উত্তেজনার মধ্যে, কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে এই লাভের খেলা বন্ধ হয়ে যাবে। আর এই জায়গাটাই সবচেয়ে মজার। বন্ধু বিপদে পাশে দাঁড়ানোর গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু এখানে বন্ধু পাশে দাঁড়ায়, তবে এতটুকুই যাতে বন্ধু পড়ে না যায়, আবার উঠে দাঁড়িয়েও পুরো দৌড় দিতে না পারে। ইরানও কিন্তু বোকা নয়, তারা বুঝে গেছে রাশিয়ার এই সীমাবদ্ধতা, তাই তারা নিজেদের কৌশল বদলাচ্ছে। সরাসরি যুদ্ধ জেতার চেয়ে তারা চেষ্টা করছে সংঘাতটা ছড়িয়ে দিতে, যাতে পুরো অঞ্চলে অস্থিরতা বাড়ে, তেলের দাম বাড়ে, আর বিশ্ব অর্থনীতি চাপে পড়ে। এক কথা ইরান বলছে, আমি জিততে না পারলে খেলাটাই বদলে দেব। সবকিছু মিলিয়ে যদি সহজ করে বলি, রাশিয়ার সাহায্য আছে, কিন্তু সেটা এমন না যে ইরান সেই সাহায্যের উপর ভর করে দাঁড়িয়ে আছে, বরং ইরান নিজের শক্তিতেই লড়ছে, আর রাশিয়া মাঝে মাঝে গাইডলাইন দিয়ে যাচ্ছে। এই সম্পর্কটা অনেকটা সিনেমার সেই চরিত্রের মতো, যে সামনে আসে না কিন্তু পর্দার আড়াল থেকে গল্পটা চালায়। শেষ পর্যন্ত সত্যিটা খুব সহজ, রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রু নেই, আছে শুধু স্বার্থ। আর সেই স্বার্থের খেলায় রাশিয়া আর ইরান দুজনে নিজের নিজের চালটা খুব হিসেব করে চালছে। আপনি যদি দূর থেকে তাকান মনে হবে তারা একসাথে লড়ছে, কিন্তু কাছে গিয়ে দেখলে বুঝবেন দুজনেই নিজের নিজের খেলাটা খেলছে, আর মাঝে মাঝে একে অপরকে ব্যবহার করছে। এই তো রাজনীতি, যেখানে বন্ধুত্ব এক ধরনের কৌশল।